সো কেমব্রিজ 9 পেজ নম্বর হচ্ছে 28 এটা প্যাসেজ 3, বাট এটা প্যাসেজ 3 হলেও জানি এটা হচ্ছে গ্যাপ ফিলিং, আর এটা সহজ। গ্যাপ ফিলিং অনেক পড়াই, কেন পড়াই এর পিছনে অনেকগুলো রিজন থাকে। কথা হচ্ছে এগুলো সহজগুলো করে, আর আইএলটিএস এর প্রশ্নগুলো সবই ইন্টারলিঙ্কড, মানে হলো সিনোনিম দিয়ে সবগুলোর উত্তর করা যায়। এইখানে যে কৌশলটা ইউজ হয় এটা অন্যখানে ইউজ হবে। তাহলে আমরা এখন জেনে নেব যে আইএলটিএস এর প্রশ্নগুলোর গ্যাপ ফিলিং হোক বা অন্য যে কোনো প্রশ্নই হোক, আনসার করার জন্য আমাকে কোন কোন বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। এই 10 রকম প্রশ্ন থাকে, সিনথেসিস করে দেখা গেছে গ্যাপ ফিলিং বা ট্রু ফলস নট গিভেন। কখনো সেন্টেন্স কমপ্লিট করা, মানে একটা অংশ দেওয়া থাকে একটা অংশ দেওয়া থাকে না। ম্যাচ স্টেটমেন্টস উইথ রিসার্চার্স বা থিওরিজ বা পিপল, এরকম কিছু প্রশ্ন থাকে। হুইচ 2 or 5 অথবা 6 স্টেটমেন্টস, 6টা বা 5টার মধ্যে কোন দুটো প্যাসেজ উল্লেখ করা থাকে। ডিরেক্ট কোয়েশ্চেন আনসার, যারা জিটি দিবেন এদের জন্য মাস্ট। লিস্ট অফ হেডিংস লাস্ট পরীক্ষাতে আসছে। এমসিকিউ সব পরীক্ষাতে আসে। ইনফরমেশন ম্যাচিং, এই ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা 100-তে 99। আর টাইটেল বা সাবটাইটেল, এই ধরনের প্রশ্ন আসে খুব কম, অতটা বেশি না, বাট পরীক্ষায় আসে। যে বিষয়গুলো এখন আপনাকে বলবো, আপনি এগুলো নিজের মধ্যে ঢুকায় নিবেন। বিষয়টা হচ্ছে, যখন প্রশ্নটা থাকে গ্যাপ ফিলিং বা এমসিকিউ বা ম্যাচিং উইথ রিসার্চার্স বা সেন্টেন্সকে কমপ্লিট করা হয়, তখন এই ধরনের প্রশ্নগুলো কামস ইন আ সিকোয়েন্সিয়াল অর্ডার। তাহলে আপনি এখানে লিখে নেন কামস ইন আ সিকোয়েন্সিয়াল অর্ডার। এই যে এখানে উপরে লিখে নিতে পারেন 1 নম্বর দিয়ে কামস ইন আ সিকোয়েন্সিয়াল অর্ডার। এখানে 1 নম্বর দিয়ে এই কথাটা লিখবেন, কামস ইন আ সিকোয়েন্সিয়াল অর্ডার। এটা সিকোয়েন্সিয়াল অর্ডারে আসে। তারপর 2 নম্বর এটা লিখবেন, কি ওয়ার্ডস থাকে, আর কি ওয়ার্ডস কে আন্ডারলাইন করতে হয় আমাদের, কি ওয়ার্ডস। তারপরে প্যারাফ্রেজিং হলো আপনার উত্তর। প্যারাফ্রেজিংটা, এই প্যারাফ্রেজিং মানে আইএলটিএস, বুঝছেন? ওকে। স্পিকিং এর প্রশ্নে উনি একজন যেভাবে আপনাকে প্রশ্ন করবে, হোয়াট ইজ ইউর ফেভারিট গেম, আপনি ফেভারিট কে প্যারাফ্রেজ করে উত্তর করবেন। আপনি উত্তর বলবেন না মাই ফেভারিট গেম ইজ, ঘুরায় বলবেন দ্য গেম আই লাইক মোস্ট, অথবা দ্য স্পোর্ট, রাইট? ওকে, আই লাইক বেস্ট, এরকম। আই লাইক মোস্ট ভাল লাগে শুনতে। তো প্যারাফ্রেজিং লিসনিং এও যাবে, স্পিকিং এও আসবে, রাইটিং এও তো অফকোর্স আসবে, এবং রিডিং মানে পুরোটাই প্যারাফ্রেজিং। আর প্যারাফ্রেজিং এর অনেক ভাবে প্যারাফ্রেজিং করা যায়। একটা হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার চেঞ্জ করে দিয়ে, অ্যাক্টিভ কে প্যাসিভ করা, সিম্পল কে কমপ্লেক্স করা, বা ভাইস ভার্সা। পিপল থিঙ্ক এটাকে ইট ইজ সাজেস্টেড লেখা যাবে, তখন এই ইটের কোনো অর্থ থাকে না। এই ইট তখন ইন্ট্রোডাক্টরি ইটে পরিণত হয়। এই ইটের কোনো অর্থ নাই তখন। ইট ইজ সাজেস্টেড মানে হলো বলা হয়, ভাবা হয়। হুম? তারপরে এটা একটা রিয়াল প্রশ্ন, কেমব্রিজ 15। দ্য ফ্রুট ইজ এনকেসড ইন আ ফ্লেশি হাস্ক। সাবজেক্ট হচ্ছে ফ্রুট, ইজ হলো টু বি ভার্ব, এনকেসড হলো ভার্বের পাস্ট পার্টিসিপল। আপনি জানেন এটা একটা প্যাসিভ বাক্য, কেসড। এই বাক্যটাকে অ্যাক্টিভ করা আছে, যখন প্যাসেজে দেখা গেল প্যাসেজে এটা অ্যাক্টিভ করা।
বা কোশ্চেনটা অ্যাক্টিভ করা, এটা প্যাসেজে ছিল। কোশ্চেন আছে এরকম, a fleshy husk surrounds the fruit. encased এর জায়গায় আমরা the fruit is encased, পরে লেখক কি করছে, encased এর জায়গায় সারাউন্ডেড করা যায়, the fruit is surrounded। ইন না লিখে আমি পরে বাই লিখলাম, by a fleshy husk, the fruit is surrounded in a fleshy husk, the fruit is surrounded by a fleshy husk। একই জিনিস। অ্যাক্টিভ করলে a fleshy husk এটা দিয়ে শুরু করব আমরা, তখন আমরা লিখবো a fleshy husk, তারপরে লিখবো সারাউন্ডস, এটা আমার ভার্ব, প্রেজেন্টে নিয়ে যাব, সারাউন্ডস দ্য ফ্রুট। মজার ব্যাপার হচ্ছে হাস শব্দটা হচ্ছে উত্তর, এটাই আমাদের উত্তর ছিল, দ্য ড্যাশ, দ্য ড্যাশ সারাউন্ডস দ্য ফ্রুট। উত্তর কি হবে আপনি জানেন, তারপরে নাউন হয় আ ফ্লেশি হাস্ক, এই তিনটার মধ্যে নাউনটা হচ্ছে হাস্ক, হাস্ক সারাউন্ডস দ্য ফ্রুট। অর্থাৎ প্যাসেজে ছিল প্যাসিভ, কোশ্চেনটা অ্যাক্টিভে করে, এটা আইএলটিএস এর চিরাচরিত একটা নিয়ম। এটা আরেকটা প্রশ্ন আইএলটিএস এর, the environment directly impacts on gene, the environment directly impacts on gene, environment হলো সাবজেক্ট, impacts on হচ্ছে ভার্ব, এটা অ্যাক্টিভে আছে, on genes প্রশ্নকর্তা এভাবে বানাইছে, genes তারপরে লিখছে আর impacted on by the environment, আর এই এনভায়রনমেন্টটা গ্যাপে রেখে দিছে। ওকে, impacted এর জায়গায় কিন্তু affected লেখা যায়, আর প্রশ্নকর্তা আর না দিয়ে ক্যান বি দিছে, এতটুকু চেঞ্জ করছে সে। জিনস ক্যান বি অ্যাফেক্টেড বাই আওয়ার এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্টটা ছিল উত্তর। এটা আপনি শিখে নেবেন, এই যে বাসায় আপনি এটাকে দেখবেন বেশ কয়েকবার। এটা আপনার বাক্যকে লেখার সময় কাজে দেবে। ফর ফান শি কেম হিয়ার, এখানে পারপাস ফ্রেজটা আগে দেওয়া আছে, ফর ফান এটা হচ্ছে পারপাস। শি কেম হিয়ার, শি সাবজেক্ট, ভার্ব হলো কেম হিয়ার, সেখানে আসছে মজা নেওয়ার জন্য। এই যে আসার উদ্দেশ্য হলো মজা করা, এটা আগে দেওয়া আছে। ওকে, তারপরে এটাকে ঘুরে এভাবে লেখা যায়, she came here for fun, she came here for fun এভাবে লেখা যায়, for funটা পরে লেখা যায়, এটাকে বলে সেন্টেন্সের স্ট্রাকচারটা চেঞ্জ করে দেওয়া। আমরা আরেকটা স্ট্রাকচার দেখতে পারি, we met many like minded people, we হলো সাবজেক্ট, met হলো ভার্ব, মিট কে প্রশ্ন করব কার সাথে মিট করলাম, কি মিট করলাম, তাহলে আমরা অবজেক্ট পেয়ে যাব পিপল, নাউন, পিপলের আগে যদি কোনো কথা থাকে ওটা অ্যাডজেক্টিভ, লাইক মাইন্ডেড। উই একটা সাবজেক্ট, ভার্ব একটা, মেট। প্রশ্নে প্রশ্নকর্তা এটা দুইটা বাক্য বানাবে, এই লাইক মাইন্ডেড অ্যাডজেক্টিভ হওয়াতে এটা যেটা বাক্য বানাবে, বলবে উই মেট ম্যানি পিপল হু আর অথবা ওয়ার, পরে এই অ্যাডজেক্টিভ হচ্ছে ব্ল্যাঙ্কে, এটা ব্ল্যাঙ্ক, এভাবে উত্তর করা। উই মেট ম্যানি পিপল হু আর লাইক মাইন্ডেড, গেল একটা। তারপরে আই মেট হ্যান্ডসাম নিশান, স্ট্রাকচারটা সেম, খুব খেয়াল করবেন। এ বাক্যের সাবজেক্ট হচ্ছে আই, এই পুরো বাক্যের ভার্ব হলো মেট, আমি মিট করলাম, মিটকে মিটের অবজেক্ট খুঁজে বের করবো আমরা, কি বা কাকে, হ্যাঁ মিট করলাম, কার সাথে মিট করলাম, উত্তর পেয়ে গেলাম নিশান, এটা আমার নাউন। এর আগে একটা অ্যাডজেক্টিভ আছে, অ্যাডজেক্টিভ হচ্ছে হ্যান্ডসাম, একটা বাক্য, আই মেট হ্যান্ডসাম নিশান, ঘুরে লেখা যায় আই মেট নিশান হু ইজ হ্যান্ডসাম। তারপরে শি হ্যাজ অ্যান এক্সপেন্সিভ কার, এই যে বাক্যটা শি হ্যাজ অ্যান এক্সপেন্সিভ কার, এখানে একটা বাক্য শি হ্যাজ অ্যান এক্সপেন্সিভ কার, এখানে সাবজেক্ট হচ্ছে শি, ভার্ব হলো হ্যাজ, তার আছে, ভার্বকে প্রশ্ন করবেন কি আছে কাকে আছে, তাহলে আপনি অবজেক্ট পেয়ে যাবেন শি হ্যাজ। হোয়াট অথবা হোম, কি আছে কাকে আছে, উত্তর হলো গাড়ি আছে, গাড়িটা হলো অবজেক্ট। ভার্বকে হোয়াট বা হোম দিয়ে প্রশ্ন করলে, ভার্বকে হোয়াট বা হোম দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, অবজেক্ট হলো কার। আর আইএলটিএস এ অবজেক্ট মানে নাউন, প্রোনাউন হয় বাট নাউন, তাহলে শি হ্যাজ হোয়াট, তার কি আছে, নাউন,
গাড়ি। ওই গাড়ি নিয়ে একটা অতিরিক্ত তথ্য আছে গাড়ির আগে। নাউন নিয়ে অতিরিক্ত তথ্য মানে অ্যাডজেক্টিভ, এক্সপেন্সিভ। এখানে সাবজেক্ট হচ্ছে she, পুরো বাক্যের ভার্ব হচ্ছে has। তাহলে একটা সাবজেক্ট একটা ভার্ব, ভেরি সিম্পল। এটাকে আইএলস এ দুটা বাক্য বানানো যায়। তখন দুটা বাক্য বানানোর জন্য সব থেকে সহজ উপায় হলো ওই এক্সপেন্সিভ দিয়ে একটা বাক্য বানানো। তখন বাক্যটা হবে এরকম, she has a car which is expensive। তখন সাবজেক্ট 1 নম্বর হলো she, ভার্ব 1 নম্বর হলো has, একটা বাক্য শেষ। এখন এক্সপেন্সিভ দিয়ে গাড়ি সম্বন্ধে একটা বাক্য বানাবো। গাড়ি বস্তু হওয়াতে, ব্যক্তি না হওয়াতে হুইচ বা দ্যাট ইউজ করা যায়। হুইচ 2 নম্বর সাবজেক্ট, এর ভার্ব হলো ইজ, হুইচ ইজ এক্সপেন্সিভ। এভাবে বাক্যটাকে কমপ্লেক্স করা। এটা আইএলটিএস এ প্যারাফ্রেজিং বলে। প্যারাফ্রেজিং এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা রুল। সেন্টেন্স স্ট্রাকচার চেঞ্জ হয়, অ্যাক্টিভকে প্যাসিভ করা যায়, সিম্পলকে কমপ্লেক্স করা যায় বা বিপরীত করা যায়। একটা রিয়াল কোশ্চেন দেখাই, দেয়ার আর ম্যাচিওর স্টুডেন্টস, এটা বলছে অডিওতে, বাট প্রশ্নকর্তা দেয়ার আর ম্যাচিওর স্টুডেন্টস। এ বাক্যের সাবজেক্ট হলো স্টুডেন্টস, পুরো বাক্যের ভার্ব হলো আর। আর স্টুডেন্টস এর আগে একটা শব্দ আছে, শব্দ হলো ম্যাচিওর, এটা একটা অ্যাডজেক্টিভ। এখন এটা তো সাবজেক্ট একটা, স্টুডেন্টস, বাক্যের ভার্বও একটা, স্টুডেন্টসকে নিয়ে একটা অ্যাডজেক্টিভ আছে ম্যাচিওর। আমরা কি করব, দুটা বাক্য বানাই দেব, ওই ম্যাচিওর দিয়ে একটা বাক্য বানাই দেব, দেয়ার আর স্টুডেন্টস হু আর ম্যাচিওর। এই ম্যাচিওরটাই ছিল গ্যাপ ফিলিং এর প্রশ্ন। আর অনেক কিছু আছে। আপনার প্যারাফ্রেজিং এর 2 নম্বর নিয়মটা, এটা রাইটিং এ অনেক অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, রাইটিং এও এবং রিডিং এও, প্লাস লিসনিং এও আপনি ভাবনার থেকেও বেশি ইম্পর্টেন্ট। উনি কি করে, ওয়ার্ডের ফর্মটা চেঞ্জ করে দেয়, ওয়ার্ডটা চেঞ্জ না করে কমপ্লিটলি। কম্পিট থাকলে কম্পিটিশন লেখে, অ্যাচিভ থাকলে অ্যাচিভমেন্ট লেখে, অ্যাচিভেবল লিখবে, অ্যাচিভিং লিখবে। রেগুলারিটিকে রেগুলারলি না লিখে অন এ রেগুলার বেসিস লিখবে। এটা আইএলটিএস এর রিয়াল প্রশ্ন। সায়েন্টিফিকলিকে ইন আ সায়েন্টিফিক ওয়ে লেখে। এইবল একটা অ্যাডজেক্টিভ, নাউন হলো অ্যাবিলিটি, ভার্ব হলো এনেবল, আইএনজি ফর্ম করলে এনেবলিং। অর্থাৎ আপনি হয়তোবা দেখবেন যে প্রশ্নে দেওয়া আছে রেগুলারলি, কিন্তু প্যাসেজে রেগুলারলি নাই, প্যাসেজ আছে অন এ রেগুলার বেসিস। অডিওতে বলছে রেগুলারলি, বাট লিসনিং এর কোশ্চেনে বলছে অন এ রেগুলার বেসিস। এটা কমন একটা ব্যাপার। আর তার থেকেও মজার ব্যাপার হচ্ছে সিনোনিম। সিনোনিম হলো এখানে মুখস্থ করার ব্যাপার। কিন্তু স্টুডেন্টরা যে ভুলটা করে, সে বই দেখে সিনোনিম মুখস্থ করে বা বই পড়ে মুখস্থ করে, ওটা কখনোই করা যাবে না। আইএলটিএস এ যখন একটা আননোন ওয়ার্ড পাবেন আপনি, যখন যে সিনোনিমটা পাবেন ওইটা তখনই শিখে নেবেন। মানে আপনি দেখে নেবেন, দেখে দেখে অটো আপনি শিখে নেবেন, অটো। ওইটারে কয়েকবার দেখবেন, 5 বার দেখবেন, 10 বার দেখবেন, অটো আপনার মাথার মধ্যে যাবে। ওই লাইনটা পড়বেন, তারপরে আপনার মাথার মধ্যে ওই সিনোনিমটা ঢুকবে। নচেৎ আপনি যদি এমনিতে ভোকাবুলারি মুখস্থ করেন, তখন আপনি ওই ভোকাবুলারিটার একটা অর্থ, যে অর্থটা আপনি ইউজ করবেন ওটা প্রপার না, এতে আপনার স্পিকিং এর স্কোর 6, 6.5 এর বেশি উঠবে না। হুম? খুব ভালো স্কোর পাইতে চাইলে রাইটিং এরও, আপনি যে ওয়ার্ড গুলো, আপনি মনে করেন একটা ওয়ার্ড জানি, অসাধারণ ওয়ার্ড আমি জানি, এই ওয়ার্ডটা আমি এখন ইউজ করে দিই না, এই ওয়ার্ডটা আপনি তখন ইউজ করতে পারবেন যখন আপনি ওই বাক্যটার মধ্যে এই ওয়ার্ডটা পড়বেন। একটা ওয়ার্ড, আননোন ওয়ার্ড যে বাক্যের মধ্যে ছিল, ওই বাক্যটাকে অনেকবার পড়বেন, রাইট? তখন আপনি বুঝবেন যে এই বাক্যের মধ্যে এই ওয়ার্ড ইউজ করা যায়। যেমন পিকচার্স এর সিনোনিম হচ্ছে ইমেজেস বা ফটোস, প্রবলেমের আইএলটিএস এর সিনোনিম হলো ডিফিকাল্টি, ইস্যু বা অবস্টাকল। নাওয়াডেজ কে দিস ডেজ লেখা যায়, এট প্রেজেন্ট ডে লেখা যায়। ফটোগ্রাফ ভার্ব আকারে কেমব্রিজ 14 তে এই ওয়ার্ডটা আছে। আর এটার সিনোনিম প্যারাফ্রেজ আকারে ছিল এরকম, টেক ফটোগ্রাফস। সোর আউট অফ কেমব্রিজ 9 থেকে নেওয়া, এর পরিবর্তে লিভ দেওয়া। অন দ্য ব্রিঙ্ক অফ এর পরিবর্তে অ্যাবাউট টু দেওয়া। ফোম, ফোমের অনেকগুলো সিনোনিম আছে। টাইপ, একটা আইএলটিএস এর ফোমের জায়গায় টাইপ লিখছিল, এক জায়গায় কাইন্ড লিখছে, কোথাও শর্ট লিখে। ইউনিট এক জায়গায় লিখেছে, ফোমের জায়গায় ইউনিট কেমব্রিজ 11 এ। জনরা লেখে কখনো, ভ্যারিয়েন্ট লেখে কেমব্রিজ 11 এ। ক্লাস লেখা আছে কেমব্রিজ 13 এ। ভ্যারাইটি
এটাও লেখা আছে কেমব্রিজ 9-এ। সোর্সেস অনেক জায়গায় দেওয়া আছে এগুলো। এই একটা শব্দ ফোমের পরিবর্তে এটা, বা কাইন্ডের পরিবর্তে এটা। ডিউ টু জায়গায় থ্যাঙ্কস টু, কেমব্রিজের প্রতিটা বইয়ে আছে, হয়তো 9-10 ছাড়া। বিকজ অফ, অ্যাজ এ রেজাল্ট অফ, ওয়িং টু, ফর, সিন্স, বিকজ, অ্যাজ, ফর দ্য রিজন অফ। নিউ এর জায়গায় ফ্রেশ, কেমব্রিজ 10-এ আছে। নভেল, মডার্ন, ইনোভেটিভ। ইনভেন্টের জায়গায় ডিসকভার লেখা, ডিভাইস লেখা, হ্যাঁ, কেমব্রিজ 9 থেকে নিছি আমরা। ম্যানুফ্যাকচার, কেমব্রিজ 15 থেকে নিয়েছি। সাস্টেনেবল, কেমব্রিজ 10 থেকে, এর পরিবর্তে লং টাইম দেওয়া। তারপরে ভিভিড মানে ডাইনামিক, কেমব্রিজ 11 থেকে নেওয়া। হ্যাপেনের জায়গায় টেক প্লেস বসে, কখনো পপ বসে। অ্যাডেড, মিক্সড উইথ, কেমব্রিজ 13 থেকে নেওয়া। এই ব্যাপারগুলো আপনাকে জানতে হবে, হ্যাঁ, যে বিষয়গুলো এগুলো আপনি কিভাবে জানবেন? পড়ে পড়ে, রিডিং পড়ে পড়ে আর লিসেনিং করে করে, শুধু কেমব্রিজের বই লিসেনিং, কেমব্রিজের বই পড়ে আপনি শিখবেন। এর বাইরে আমরা যাব না। এবার আমরা প্রশ্নে চলে যাই। কেমব্রিজ 34 to 39, এই যে 34 to 39 কমপ্লিট, এটার প্যাসেজটা আমরা একটু দেখি, এর প্যাসেজটা কেমন। রিডিং প্যাসেজ 3, সাধারণত কোচিং গুলোতে রিডিং প্যাসেজ 3 করায় না। খুব দক্ষ কেউ না হইলে এগুলা কেউ করায় না, ওরা স্কিপ করে যায়, আমার অভিজ্ঞতা থেকে আমি জানি। ইউ শুড স্পেন্ড about 20 minutes on questions 27 to 40। এগুলো পড়বো না, কারণ আপনার জানা আছে। শুধু কোন অংশটা পড়বো? এই টাইটেলটা পড়বো, দ্য হিস্ট্রি অফ দ্য থোটাস, থোটাসদের ইতিহাস। শুধু টাইটেলটা পড়বেন, আর এখানে কোনো লাইন আপনি পড়বেন না। ইটস আ ওয়েস্ট অফ টাইম। বারে বারে আমি আপনাদেরকে নিয়ে যাই হচ্ছে আমাদের লিজ খালামনির কাছে, কারণ ওনারটা সহজ। লিজ খালামনির ওয়েবসাইটে এক ভদ্রলোক যিনি রিডিং এ 9 পাইছেন, তার পরামর্শটা আমরা জানি। ডু নট বদার রিডিং দ্য প্যাসেজেস, প্যাসেজ আমরা পড়বো না। ইটস আ ওয়েস্ট অফ টাইম, সময়ের অপচয়। ফার্স্ট, read the questions. This is our instruction number 1. Read the questions. 1 number instruction. Circle the keywords. Circle the keywords. Keyword থেকে সার্কেল করা। সার্কেল হচ্ছে 2 নম্বর ইনস্ট্রাকশন, সার্কেল শব্দটা, হ্যাঁ। Then try, এটা হচ্ছে 3 নম্বর ইনস্ট্রাকশন। Try to look for those keywords or a synonym বা প্যারাফ্রেজ, যেখানে আর হবে, text in the passage। তারপরে প্যাসেজে ওটার প্যারাফ্রেজ ভার্সনটা খুঁজবো আমরা। ওকে, তা আমরা জেনে গেলাম আমাদের কি করতে হবে। ভুলেও আমরা প্যাসেজটা পড়বো না, শুধুমাত্র প্যাসেজের কোন অংশটুকু পড়বো। টাইটেল, টাইটেলটা পড়বো, টাইটেল, হ্যাঁ, শুধু টাইটেলটা পড়বো। দ্য হিস্ট্রি অফ দ্য টর্টস, টর্টসদের ইতিহাস। দেখি এবার আমরা কোশ্চেনটা। কমপ্লিট দ্য ফ্লো চার্ট। কমপ্লিট দ্য ফ্লো চার্টের এই কমপ্লিট শব্দটা, এটা একটা ভার্ব, হ্যাঁ, এটা একটা ইনস্ট্রাকশন। কেমব্রিজ 9-এ আসবেন, পেজ নম্বর 28-এ আসবেন, হ্যাঁ, এটা 20 দেওয়া, বাট পেজ নম্বর 28। Questions 34 to 39. Complete the flow chart below. নিচের ফ্লো চার্টটাকে আপনি পূরণ করবেন। এই কমপ্লিট শব্দের একটা ভার্ব, এটা একটা ইনস্ট্রাকশন, হ্যাঁ, ভার্ব দিয়ে ইনস্ট্রাকশন বোঝায়, এবং এটা ইটালিকে লেখা। সাধারণত ইনস্ট্রাকশন গুলো ইটালিকে থাকে, বোল্ড করে থাকে। চুজ নো মোর দেন 2 words and a number। দুটা ওয়ার্ড নেওয়া যাবে, প্লাস একটা নাম্বারও নেওয়া যাবে। মজার ব্যাপার হচ্ছে এগুলো আমি অক্সফোর্ড থেকে নেব না, কেমব্রিজ থেকেও নেব না, নেব প্যাসেজ থেকে। ফর ইচ আনসার। তারপরে write your answers in boxes 34 to 39 on your answer sheet. Done. Method of determining where the ancestor of turtles and tortoises came from. এটা পড়ে নিতে হয়। Method of determining, পড়ানোর মেথড ইংরেজি হলো মেথড অফ টিচিং। খেলার মেথড, মেথড অফ প্লেইং। লিখার মেথড, মেথড অফ রাইটিং। মেথড অফ ফাইন্ডিং আউট মানে হচ্ছে বোঝার মেথড, শনাক্ত করার মেথড। মেথড অফ ডিটারমাইন মানে হলো ফাইন্ড আউট করা, বুঝে ফেলা। তাহলে আমি ডিটারমাইন এর জায়গায় ফাইন্ড আউট লিখতে পারি। আচ্ছা, কিভাবে বের করা যায়? আচ্ছা, কি বের করব আমরা?
কি বের করবে তারা? দেখি। হোয়ার দিয়ে একটা বাক্য আছে, দি অ্যানচেস্টার্স, এটা আমাদের সাবজেক্ট, এটাই S1। এবং আমি যখন বলবো S1, আপনি বইয়ের মধ্যে লিখে নেবেন S1। তখন আপনার জন্য সাবজেক্ট ভার্ব একটা সময় আইডেন্টিফাই করা ইজি হয়ে যাবে। আর আপনি যদি সাবজেক্ট আর ভার্ব বাক্যের মধ্যে আইডেন্টিফাই করতে পারেন, আপনি স্পিকিং করতে পারবেন ভুল ছাড়া, রাইটিং করতে পারবেন ভুল ছাড়া। অ্যানচেস্টার্স, এটার একটা ভার্ব আছে, কাম ফ্রম। পূর্বপুরুষরা কোত্থেকে আসে? ancestors come from, ancestors come from, ancestors come from. ancestors মানে লিখে রাখেন পূর্বপুরুষ, forefathers, 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 forefathers come from। তাহলে মিনিং বের করতে হলে সাবজেক্ট আর এটা ভার্ব, এই দুটো পাশাপাশি রেখে পড়বেন। ancestors come from। where, পূর্বপুরুষ কোত্থেকে আসছে? তারা জাপান থেকে আসছে না জার্মানি থেকে আসছে? কার পূর্বপুরুষ? আমাদের প্রধানমন্ত্রীর পূর্বপুরুষ? না, টার্টল অ্যান্ড টোটাস। সমুদ্রে থাকলে টার্টল, আর জমিতে থাকলে টোটাস। তাহলে টার্টল এবং টোটাস, এদের পূর্বপুরুষ কোত্থেকে আসছে? ডান। এইটা পড়ে নিতে হয়, এটা ইম্পর্ট্যান্ট, কারণ আমরা এখানে কি করতে চাচ্ছি এটা জানাটা ইম্পর্ট্যান্ট। এবার আমরা 1 নম্বর স্টেপ দেব। 71 species of living turtles and tortoises were examined and a total of tests were taken from the bones of their forelimbs. আমাকে বলতে পারেন স্যার অনেক কঠিন। কঠিন হলে সমস্যা নাই, আপনার আমি কিছু জিনিস বুঝিয়ে দিচ্ছি। এখানে একটা মজার জিনিস আছে আইএলটিএস এর, খুবই মজার একটা জিনিস। সে মজার জিনিস হচ্ছে আর টোটাল অফ। আর টোটাল অফ যদি থাকে আইএলটিএস এ, এটা বহুত থাকে, লিসনিং এ থাকে, রিডিং এ থাকে। আর টোটাল অফ এর পরে নাম্বার হবে, একটা সংখ্যা হবে, সংখ্যা সংখ্যা পাশে লিখে রাখেন, একটা সংখ্যা হবে। আর টোটাল অফ সংখ্যা হবে, একটা সংখ্যা সংখ্যা। এখানে আর টোটাল অফ এর পরে সংখ্যা। সেম আবার দেখেন, এটা কিন্তু কেমব্রিজ 14 আর টোটাল অফ পাইছেন। আবার আপনি প্রয়োজনে 14 নম্বর বইটা খোঁজেন। আর টোটাল অফ এরপরে কি হবে? একটা সংখ্যা সংখ্যা, একটা নাম্বার। আর নাম্বার অফ আর টোটাল অফ এর পরে সংখ্যা বসে। এটা আইএলটিএস এর একটা কমন ট্রেন্ড, কমন প্রশ্ন করার ধাপ। এখানে একটা সংখ্যা হবে উত্তরে। হুম, আমরা যেটা করতে যাচ্ছি সেখানেও কি হবে? একটা সংখ্যা হবে। টোটাল অফ। এবার আমরা বাক্যটা বুঝবো। 71 species of living turtles and tortoises are examined and a total of tests were taken from the bones of their forelimbs. এখানে দুটা বাক্য আছে। 71 species, এটা সাবজেক্ট। আপনি আমাকে বলতে পারেন স্যার টার্টলস এবং টোটাস কেন সাবজেক্ট না? হ্যাঁ, বুঝাই দিচ্ছি। টার্টলস এবং টোটাস এর আগে শব্দটা লিভিং, তার আগে অফ। অফ হলো প্রিপোজিশন, আপনি দাগ দিবেন নিচে। প্রিপোজিশনের পরে সাবজেক্ট হয় না আইএলটিএস, ওকে, সাধারণত। তাহলে সাবজেক্ট হয় প্রিপোজিশনের আগে। এটা লাবণী বিনতে আপু মনে রাখবেন। প্রিপোজিশনের পরেরটা না, সাবজেক্ট হচ্ছে প্রিপোজিশনের আগেরটা। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে 71 স্পিসিস, 71 প্রজাতি। ওকে, 71 প্রজাতির সাপ, 71 প্রজাতির তিমি মাছ, 71 প্রজাতির কি? 71 প্রজাতির টার্টলস এবং টোটাস, কচ্ছপ। এবং ওরা মৃত না জীবিত? উত্তর হলো জীবিত। এখন মিনিং বের করতে হলে সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি রেখে পড়বেন আপনি, ওগুলো পরে পড়বেন। 71 স্পিসিস এর নিচে দিবেন আপনি S1, হ্যাঁ, সাবজেক্ট 1 লিখবেন আপনি। এর একটা ভার্ব আছে, এর ভার্ব হচ্ছে ওয়ার এক্সামিনড। তখন সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি রেখে পড়বেন আপনি। 71 species were examined. ওকে, শ্যামলদা, কেমব্রিজ 9, পেজ নাম্বার হচ্ছে 28। হ্যাঁ, 71 species were examined। তাহলে 71 প্রজাতি were examined কিন্তু প্যাসিভ। 71 প্রজাতিকে গবেষণা করা হয়েছে। were examined, আপনি খেয়াল করেন বাক্যটা প্যাসিভ, তাহলে আপনি পাশে দাগ দিয়ে রাখেন, এটা প্যাসিভ।
তখন আপনার বাক্যগুলো যখন আপনি পড়বেন আপনার তখন বোঝা হয়ে যাবে যে এটা অ্যাক্টিভ হয়, এটা প্যাসিভ হয়। আর প্যারাফ্রেজিং এর ১ নম্বর নিয়মটাই আছে। প্যাসিভ থাকলে প্যাসেজে থাকতে পারে অ্যাক্টিভ। 71 স্পিসিস ওয়ার এক্সামিনড। ৭১ প্রজাতি নিয়ে গবেষণা হয়েছে। ৭১ প্রজাতির কি? ৭১ প্রজাতির কোন জিনিসটা? ৭১ প্রজাতির জীবিত কচ্ছপ, কাছিম, পানিতে থাকলে টার্টলস বলে আর ডাঙায় থাকলে টোটাস বলে। এগুলোর ৭১ প্রজাতি নিয়ে গবেষণা হয়েছে। গেল একটা অংশ। এটা দিয়ে কোনো প্রশ্ন নাই। প্রশ্ন হচ্ছে এন্ড এর পর দিয়ে নতুন বাক্য। আর টোটাল অফ, এটা হলো ২ নম্বর সাবজেক্ট। S2 এবারে ভার্ব হলো ওয়ার টেকেন, V2। আর টোটাল অফ হলো প্রিপোজিশন, এরপরে নাউন হবে। আবার আপনারা বলে দিছি কি হবে, একটা সংখ্যা। তাহলে সংখ্যাও হতে পারে আবার নাউনও হতে পারে, রাইট? ওকে। টোটাল অফ কতগুলা, এবং যেটাই হবে সেটা সিঙ্গুলার হবে না প্লুরাল হবে। ওয়ার দেখে আমি বুঝতে পারি ওয়ার হলে প্লুরাল হয়। আর টোটাল অফ কয়টা, কয়টা কি প্লুরাল কিছু। 5 বয়েজ, 5 গার্লস, এগুলো প্লুরাল। এরকম কিছু একটা হবে। আর টোটাল অফ সব মিলিয়ে এতগুলো ওয়ার টেকেন। এখন ওয়ার টেকেন এর নিচে আপনি আবার লিখবেন এটা প্যাসিভ। তাহলে আপনি যেহেতু জানছেন প্রশ্নের বাক্যটা প্যাসিভ, আপনাকে ধরে নিতে হবে মোটামুটি রকমের যে প্যাসেজ এটা অ্যাক্টিভ থাকতে পারে। ওকে, ধরে নিতে হবে আগে থেকে। A total of সব মিলিয়ে were taken from the bones of their four limbs. Were taken নেওয়া হয়েছে, কোত্থেকে নেওয়া হয়েছে? বাংলাদেশ থেকে, ভারত থেকে না, হাড্ডি থেকে, হাড় থেকে নেওয়া হয়েছে। হাড়গুলো কোথায়? ফোর লিম্বস মানে সামনের পা। ফোর লিম্বস মানে হলো পা। তাহলে আমরা একটা নতুন ভোকাবুলারি জেনে নিলাম। ফোর লিম্বস মানে হলো সামনের পা বা সামনের হাত। ফ্রন্ট লেগস অর ফ্রন্ট। সাধারণত যেহেতু প্রাণী তাহলে কাছিম, তাহলে ওর সামনের পা। ফোর লিম্বস মানে সামনের পা। তাহলে কাছিমের সামনের পা অফ হলো র বা এর অর্থে ইউজ হয়। কাছিমের সামনের পায়ের হাড়, হাড্ডি, হাড্ডি থেকে সব মিলিয়ে নেওয়া হয়েছে। দেখবো আমরা কি নেওয়া হয়েছে। ওয়াটাইকান একটা নাম্বার বসবে, প্লুরাল বসবে। এখন আপনাকে আবার আমি একটু লিজের কাছে নিয়ে যাব। লিজ বলতেছে কোশ্চেন পড়ো, সার্কেল দ্য কিওয়ার্ডস, কিওয়ার্ড গুলো নিচে দাগ দাও। তাহলে আপনি বলেন এখানে কিওয়ার্ড কোনটা? কিওয়ার্ড সবাই আপনারা ধরতে পারছেন, কিওয়ার্ড হচ্ছে 71 নাম্বার। তাহলে 71 যেখানে আছে ওখান থেকে আমরা পড়া শুরু করব। আর আছে ফোর লিম্বস। ফোর লিমের প্যারাফ্রেজ ব্যাক লিম হয় না বা হাইন্ড লিম হয় না, ফোর লিম মানে ফোর লিমই। আচ্ছা, ওকে। ঢাকার কোনো সিনোনিম হয় না, ঢাকা ঢাকাই। হাড়েরও কোনো সিনোনিম নাই, এগুলো কিওয়ার্ড। ওকে, দেখি এবার আমরা কোথায় আছে এই কথাগুলো। 71 খুঁজি আমরা। 71 এটা স্পষ্ট চোখে পড়বে। যদি 71 ছাড়া অন্য কিছু হইতো তাহলে আমি বলতাম যে আপনি আস্তে 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 পড়ে যান। কিন্তু যেহেতু 71 এটা চোখে পড়বে, এজন্য এটাকে স্ক্যান করব। নাম্বার হলে স্ক্যান করা যায়, প্রপার নাউন হলে স্ক্যান করা যায়, নাহলে করা যায় না। এই তো 71। তাহলে এই 71 লাইনটা যেখান থেকে শুরু হয়েছে আমরা এখান থেকে পড়ি। এখান থেকে আসে। Walter Joyce and Jacques Gauthier at Yale University obtained 3 measurements in these particular bones of 71 species of living turtles and tortoises. লাইনটা খুব চরম মিলে গেল আমাদের পুরা। তাহলে আমরা এই লাইনটাই ভালো করে পড়বো। বিখ্যাত টিচার সাইমন, তার কথা হচ্ছে যে লাইনে আপনি এই কিওয়ার্ড গুলো পাইছেন ওই লাইনটাই ভালো করে পড়বেন। One way to tell is by measuring the bones of their four limbs. তাহলে ফোর লিমের বোন মেজার করা। দেখি এবার কি বলা আছে আমাদের। ওল্টার জয়সি and Jacques Gauthier at Yale University obtained 3 measurements in these particular bones. ভালো। বোন কার? 71 species of living turtles and tortoise। তাহলে ৭১ প্রজাতির লিভিং টার্টলস এবং টোটাস দের হাড় মানে হচ্ছে ফোর লিমের বোন, বোনস অফ দ্য ফোর লিমস।
ফোর লিম্বস বোনস, পার্টিকুলার বোনস মানে কোনটা, এই যে বোনস অফ ফোর লিম্বস গেল। এখন আমি আপনাকে এই বাক্যটার মিনিং করাবো। মিনিং করতে হলে সাবজেক্ট আর ভার্ব খুঁজে বের করতে হবে। এই বাক্যের সাবজেক্ট হচ্ছে দুইজন, এই দুজন ভদ্রলোক। এর ভার্ব আছে, এর ভার্ব হচ্ছে অবটেন্ড, অবটেন্টের নিচে দাগ দেবেন। থ্রি মেজারমেন্টস, তাহলে মিনিং বের করতে হলে সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি রেখে পড়বো। দুজন ভদ্রলোক অবটেন, অবটেন মানে হলো টুক অথবা গট, পাস্ট টেন্সে। থ্রি মেজারমেন্টস, বলেন তো এই বাক্যটা অ্যাক্টিভ না প্যাসিভ না অ্যাক্টিভ? কোথাও তো অ্যামিজ আর ওয়াজ আর নাই, তাহলে এই বাক্যটা হচ্ছে অ্যাক্টিভ। দিস ইজ অ্যাক্টিভ, দিস ইজ অ্যান অ্যাক্টিভ ভার্ব সেন্টেন্স। ওকে, আপনাকে আমি জানিয়ে দিছি যে প্রশ্নে কিন্তু প্যাসিভ ছিল, এখানে অ্যাক্টিভ আছে। তাহলে চলেন এটা আমি লিখে রাখছি আপনার জন্য, যাতে আপনার সুবিধা হয় ব্যাপারটা বুঝতে। দুজন ভদ্রলোকের নাম ওল্টার জয়েস, জয়সি অ্যান্ড জ্যাক্স গোথিয়ার বা জ্যাকুইস গোথিয়ার obtain three measurements in this particular bones. bones এর পরে 71 ছিল, তাহলে আমরা এতটুকুই পড়ি ভালো করে এই অংশটাকে। হ্যাঁ, three, they obtain three measurements in this particular bones. এখন এই বাক্যের সাবজেক্ট হচ্ছে দে মানে দুজন ভদ্রলোক, দিস ইজ আওয়ার সাবজেক্ট। এই বাক্যের ভার্ব হলো obtained, obtained মানে হলো পাওয়া। আপনিও দাগ দিবেন, obtain হলো ভার্ব। তিনটা মেজারমেন্ট তারা পাইলো, তিনটা মেজারমেন্টস। আমরা নাম্বার পেয়ে গেছি, কিন্তু নাম্বার পেয়ে গেছি। আমরা দুটা ওয়ার্ডও লিখতে পারবো, আবার একটা নাম্বারও লিখতে পারবো। তাহলে এখন আমরা বাক্যটা বুঝি। দে অবটেন থ্রি মেজারমেন্টস, দে অবটেন থ্রি মেজারমেন্টস। আমি এটাকে ইয়েলো করে দিলাম। এখন দে অবটেন থ্রি মেজারমেন্টস। আচ্ছা, অবটেন্টের জায়গায় আমরা জানি সিনোনিম থাকতে পারে। অবটেন্টের একটা সিনোনিম হচ্ছে গট, তাহলে আমি পরের বার লিখলাম গট। অবটেন্টের জায়গায় আমরা গট লিখে ফেললাম, সেম জিনিস গট। আচ্ছা, গটের জায়গায় টুকও তো লেখা যায়, দে টুক, রাইট? ওকে, দে টুক থ্রি মেজারমেন্টস, তারা তিনটা মাপ নিল। দে সাবজেক্ট, এখন দে সাবজেক্ট নিচে দাগ দিবেন সাবজেক্ট, টুক ভার্ব, থ্রি মেজারমেন্টস তিনটা মাপ নিল তারা। টুককে প্রশ্ন করবেন কি নিল? তিনটা মাপ। তাহলে আমরা একটা অবজেক্ট পেয়ে গেছি, তিনটা মাপ। প্যাসিভ পড়তে হলে এই অবজেক্টটা দিয়ে শুরু করতে হবে, এটা নিচে দাগ দিবেন, এটা অবজেক্ট। টুক হলো ভার্ব, দে হলো সাবজেক্ট। প্যাসিভ করতে হলে এটা দিয়ে শুরু করবো আমরা, তো চলেন এটা দিয়ে শুরু করি। থ্রি মেজারমেন্টস, টুক পাস্ট টেন্সে, এই জন্য আমরা ওয়াজ বসাবো না ওয়ার বসাবো? উত্তর হচ্ছে ওয়ার। থ্রি মেজারমেন্টস ওয়ার টেকেন বাই দেম, তারা তিনটা মাপ নিল। ওয়ার টেকেন বাই দেম, আপনি খেয়াল করেন প্রশ্নে তাই দেওয়া আছে, ওয়ার টেকেন বাই দেম ফ্রম দ্য বোনস অফ দেয়ার ফোর লিম্বস। আর টোটাল অফ, বলেন আমাদের উত্তর কোনটা হবে? আর টোটাল অফ, আপনার আমি পারবে না এখন। ওকে, দুইটা ওয়ার্ড আপনি ইউজ করতে পারবেন উত্তর হিসেবে, বলেন স্যার উত্তর থ্রি কোনটা? বলা যায়। স্যার থ্রি মেজারমেন্ট। থ্রি মেজারমেন্টস, থ্রি মেজারমেন্টস, শুধু থ্রি বললে তো ম্যাচ করে, দেখো তো। আর টোটাল অফ থ্রি ওয়ার টেকেন, থ্রি কি নেওয়া হয়েছে? তিনটা ছেলে, আচ্ছা স্যার, মানে দুইটা ওয়ার্ড আমি ইউজ করতে দুটা পারবো তাহলে। এখানে দেওয়া আছে। হ্যাঁ, নো আচ্ছা মোর দেন টু ওয়ার্ডস। তাহলে এখানে আচ্ছা ম্যাচিং স্যার, করে কোনটা? ম্যাচিং করে কোনটা আমাদের উত্তর কোনটা ম্যাচিং স্যার করে? থ্রি থ্রি মেজারমেন্ট মেজারমেন্টস। ওয়ার টেকেন। এখন আপনাকে আরেকটা মজার বিষয় দেখাই আমি। সে মজার ব্যাপারটা হচ্ছে প্রশ্ন কিন্তু প্যাসিভ ছিল। এই যে প্রশ্নটা টোটাল অফ ওয়ার টেকেন, বাট 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 আমরা প্যাসেজে গিয়ে এই যে বাক্যটা, এটা কিন্তু প্যাসিভ, এটা অ্যাক্টিভ। এবং অবটেইনড জায়গায় টেকেন ইউজ করছে, টুক ইউজ করছে, সেন্টেন্স স্ট্রাকচারটা ঘুরিয়ে দিয়ে। এই যে প্যারাফ্রেজিং করাটা, এটাকে চমৎকার প্যারাফ্রেজিং এর ইউজ হয়েছে এখানে। আপনাকে প্রথমে আমি বলে দিছি যে সেন্টেন্সে অ্যাক্টিভ কে প্যাসিভ করে, সিম্পল কে কমপ্লেক্স করে, আবার সিনোনিমও ইউজ করছে সে। ওকে, সেন্টেন্সের স্ট্রাকচারটাও চেঞ্জ করে দিছে। অ্যাক্টিভ প্যাসিভ করলে তো অটোমেটিক্যালি সেন্টেন্সের স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে। এবার আমরা সেকেন্ড কোশ্চেনে চলে যাব। The data was recorded on a necessary for comparing the information. আচ্ছা, ডেটা মডার্ন ইংলিশে ডেটাকে সিঙ্গুলার ধরা হয়। প্লুরাল ধরলে ওল্ড ইংলিশে কোনো ভুল নেই, বাট মডার্নে বিজনেস ইংলিশে
তারা এটাকে সিঙ্গুলার ধরে নেয়, বা মডার্ন ইংলিশেই তারা ডেটাকে সিঙ্গুলার ধরা যাবে। ওকে, দ্য ডেটা ওয়াজ রেকর্ডেড অন আ। আচ্ছা, এখন একটা সাইন পোস্ট আছে, বলে দিই। আ সিঙ্গুলার কমন নাউনের আগে বসে, তাহলে এখানে আপনি চোখ বন্ধ করে সারা জীবন সিঙ্গুলার কমন নাউন বসাই দিবেন, প্যাসেজে খুঁজবেন সিঙ্গুলার কমন নাউন কোনটা। অন আ, আবার আও থাকতেও পারে, আ থাকার সম্ভাবনা বেশি, আ না থাকলে সিঙ্গুলার কমন নাউন থাকবেই। হ্যাঁ, দাও থাকতে পারে কখনো কখনো। স্টেপ 2, দ্য ডেটা ওয়াজ রেকর্ডেড অন আ। তারা তো 71 প্রজাতির কচ্ছপ নিয়ে গবেষণা করলো, গবেষণা করে দ্য ডাটা ওয়াজ রেকর্ডেড অন আ, ডাটাগুলো রেকর্ড করলো। এটা কিন্তু প্যাসিভে আছে, ডাটা সাবজেক্ট, এর নিচে আপনি দাগ দিবেন এস, দিস ইজ সাবজেক্ট। এটা আপনি করবেন, কারণ হচ্ছে আপনি বিষয়গুলোকে কমপ্লিটলি এই এতগুলো প্যাসেজই বুঝবেন, এই 9 থেকে 15 এগুলোই বুঝবেন, আর এগুলোর মধ্যে থাকবেন। কমপ্লিটলি এতগুলো বুঝলে তখন আপনার পক্ষে শুদ্ধ বাক্য এভাবে লেখা সম্ভব হবে। দ্য ডেটা, এটা সাবজেক্ট, এর ভার্ব হলো ওয়াজ রেকর্ডেড, এটা কিন্তু প্যাসিভ। আপনি ধারণাই করতে পারেন যিনি প্রশ্ন করবে উনি অ্যাক্টিভ করতে পারে, মানে প্যাসেজে অ্যাক্টিভ রাখবে, এটা কমন একটা ব্যাপার। দ্য ডেটা ওয়াজ রেকর্ডেড, ডাটাগুলো মানে মাপগুলো, মেজারমেন্টস গুলো তারা কার উপরে ফেললো? 71 প্রজাতির মানে কচ্ছপ নিয়ে তো অনেকগুলো 3টা মাপ নিল, 3টা মাপ কোনটা কোথায় রাখলো এবং কার উপরে রাখলো? টেবিলের উপরে রাখলো, অন আ টেবল, অন আ কাপ, অন আ কাবার্ড, অন আ বুক, কার উপরে রাখছে তারা? ঠিক আছে, দেখবো আমরা অন আ। ওয়ার্ড দুইটা ইউজ করা যাবে, আবার একটা নাম্বারও ইউজ করা যাবে। তাহলে চয়ন আমরা এবার দেখি। দ্য ডেটা ওয়াজ রেকর্ডেড অন আ, এগুলো সিরিয়াল মেনটেন করে, তারপরে আমরা যাব। এখন আবার একটু বিষয় বুঝিয়ে দিই আমরা। okay, না তাড়াতাড়ি করি, যতটুকু ছিল আমরা তারপরে যাব। দেখি, they used a kind of triangular graph paper to plot the three measurements against one another. আমাদের উত্তর কিন্তু এখানে, they used a kind of triangular graph paper। এখন একটা কনফিউশন জাগে, আসলে উত্তর কি ট্রায়াঙ্গুলার গ্রাফ হবে না ট্রায়াঙ্গুলার গ্রাফ পেপার হবে? স্যার আপনি তো বললেন আর পরে নাউন হয়, পেপার তো নাউন, পেপার দেব না গ্রাফ দেব? একটু পড়ি আমরা। To plot the three measurements against one another, all the land tortoise species formed a tight cluster of points in the upper part of the triangle. Cool. All the water turtles clusters in the lower part of the triangular graph. তাহলে পেপার শব্দটা কিন্তু পরে আর ইউজ করে নাই। There was no overlap except when they added some species that spend time both in water and on land. Sure enough, these amphibious species show up on the triangular graph. এখানেও কিন্তু পেপার ইউজ করে নাই, বুঝছেন? ওকে, তাহলে আমি এটা নিয়ে অনেক কনফিউজ ছিলাম। আসলে পেপার কেন হবে না উত্তর? পরে আমি নিজে স্টুডেন্ট পড়াইতে গিয়ে একবার ভুলে পড়াইছিলাম যে আসলে পেপার উত্তর হতে পারে, কারণ পেপার তো নাউন। কিন্তু পরের বার সে গ্রাফ ইউজ করছে, রাইট? ওকে, পরের বার আবার কি ইউজ করছে? শো আপ গ্রাফ, গ্রাফ ইউজ করছে, তার আগে ট্রায়াঙ্গুলার শব্দটা ইউজ করছে, গ্রাফ। ওকে, হোয়াইট ক্লাস্টার। নেক্সট, দ্য স্টেপ ওয়াজ টু ফসিল ফেল দেয়ার পয়েন্টস অন দ্য গ্রাফ। See, the word is graph. বারে বারে তারা পেপার ইউজ করে নাই, ইউজ করছে কোন শব্দটা? গ্রাফ শব্দটা। ওকে, তাহলে এবার আমরা বাক্যটা বুঝি। They used a kind of triangular graph paper to plot the three measurements against one another. To plot, plot মানে হলো ফেলা, রেকর্ড করা। এখানে প্লটের পাশে লিখে রাখেন রেকর্ড, রেকর্ড। The three measurements, three measurements এর নিচে লিখে রাখেন ডাটা। তা ডাটাকে রেকর্ড করার জন্য তারা কোন জিনিসটা ইউজ করলো? দেখেন, বাক্যের সাবজেক্ট খোঁজেন। বাক্যের সাবজেক্ট হচ্ছে they, এটার ভার্ব হলো ইউজড, they used, বাক্যটা কিন্তু অ্যাক্টিভ। ইউজ কে প্রশ্ন করেন, অবজেক্ট পেয়ে যাবেন হোয়াট দিয়ে, প্রশ্ন করলে অবজেক্ট পেয়ে যাবেন হোয়াট। they used what পেয়ে যাবেন। a kind of triangular graph paper, তারা এক ধরনের, a type of, এটা বাদ, তারা কি ইউজ করছে? গ্রাফ পেপার ইউজ করছে, ট্রায়াঙ্গুলার গ্রাফ পেপার ইউজ করছে, গ্রাফ পেপার ইউজ করছে। কেন? টু রেকর্ড, প্লটের জায়গায় লিখে নেবেন রেকর্ড, এখানে প্লট বলছে, ওখানে রেকর্ড বলছে।
এখানে বলছে 3 measurements আর ওখানে বলছে ডাটা 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 ডাটা। তো 3টা measurements কে রেকর্ড করার জন্য তারা কি ইউজ করছে? ট্রায়াঙ্গুলার গ্রাফ পেপার ইউজ করছে। এখন ঝামেলাটা দাঁড়ালো, আমার উত্তর কি ট্রায়াঙ্গুলার গ্রাফ না ট্রায়াঙ্গুলার গ্রাফ পেপার? 3টা ওয়ার্ড তো দেখা যাবে না, তাহলে আমি কি উত্তর লিখবো? সর্বোচ্চ 2টা, ট্রায়াঙ্গুলার গ্রাফ না শুধু গ্রাফ না শুধু পেপার। এটা বোঝার জন্য আমাকে আরো কয়েকটা লাইন পড়তে হচ্ছে। দেখি পরের লাইনগুলো পড়ি। All the species from the tricluster points are part of the triangle. All the water turtle cluster in the lower part of the triangular graph দুইবার ইউজ হয়েছে। When they spend time water sure enough this and people shows up on the triangular graph, আবারও গ্রাফ ইউজ হয়েছে, ট্রায়াঙ্গুলার গ্রাফ। তাহলে ট্রায়াঙ্গুলার গ্রাফ লেখা যায়, পেপার কিন্তু ইউজ হয় নাই, দেখেন। তাহলে পেপারটা কাটা। Approximately halfway between the wet cluster of sea turtles and dry cluster of land tortoise, the next step was to determine where the fossils fell. The bones of P, blah 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 blah, leave us in no doubt. Okay, there are points on the graph. আবার ইউজ হয়েছে গ্রাফ, তাহলে আমি গ্রাফ লিখতে পারি, পেপার লিখতে পারছি না। Okay. এবার আমাকে বলেন কোনটা উত্তর দিবেন? আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। দুইটা তো লেখা যাবে, তাহলে দুইটা গ্রাফ লেখা যাবে। গ্রাফ পেপার লিখলে প্রবলেম কি? পেপার লিখলে প্রবলেম, কারণ বারে বারে তো পেপার ইউজ করে নাই তারা। তাহলে তো ট্রায়াঙ্গেলও ইউজ করে না, তাহলে কি শুধু ট্রায়াঙ্গুলার ইউজ গ্রাফ করি লিখেন, নাই? ট্রায়াঙ্গুলার গ্রাফ লিখেন, পেপারটা ইউজ করা না, যাচ্ছে। কই ভাইয়া, ট্রায়াঙ্গেল তো ইউজ করি না, একদম শেষে দুইবার। আচ্ছা, পেপার তো হবেই না, ট্রায়াঙ্গেল পেপার। শুধু কি গ্রাফ ইউজ করলে হবে? শুধু গ্রাফ ইউজ করলে হচ্ছে। আমাদের উত্তরটা আমি ট্রায়াঙ্গেল গ্রাফ ট্রায়াঙ্গুলার গ্রাফ লিখলেও হবে, ট্রায়াঙ্গুলার গ্রাফ লিখলেও হবে। কিন্তু লেখা যাবে না কোনটা? পেপারটা বাদ। পেপার আমারটা হচ্ছে না, কারণ পেপার শুধু প্রথমবারই ইউজ করছে, আর কোথাও পেপার ইউজ করে নাই, গ্রাফ ইউজ করে। এটা একটু নিচে দেওয়া আছে যে in the lower part of the triangular graph. Yes, okay. পয়েন্ট অন দ্য there are points on the graph আর triangular graph show up on the triangular graph approximately halfway between the cluster. বলে ফেলেন ওটা, স্যার বলে ফেলেন। points on the graph বলে ফেলেন। ওই 15 এর হচ্ছে রিডিং প্যাসেজ 3 এরকম একটা প্যাসেজ দেখলাম আজকে, যে সাউন্ড নিয়ে এরকম টাইপের একটা আছে, যে শেষে ওয়ার্ড ইউজ হয়েছে, মানে এরকম টাইপেরই মনে হচ্ছে। হ্যাঁ, মিস্টার হাসান বলে ফেলেন। স্যার এখানে গ্রাফ হওয়ার কারণটা হচ্ছে স্যার এই যে এখানে যে বলছে রেকর্ড যে আমরা করি স্যার, সাধারণত প্রথম যে রেকর্ডটা করি স্যার এটা তো গ্রাফ আকারে শো করতে হবে। তারপরে মানে পেপারের মধ্যে স্যার, পেপারের মধ্যে যে আমরা গ্রাফটা ধরি কোন পরিসংখ্যান প্রকাশ করার জন্য, পেপারের আগে তো গ্রাফটা করি। ওকে, সো তারা এই মাপগুলো নেওয়ার জন্য কোন ব্যাপারটা ইউজ করছে? তারা ইউজ করছে হচ্ছে গ্রাফ ইউজ করছে। দিস ইজ কল্ড আ গ্রাফ, GRAPH, গ্রাফ। This is called a graph. This is a graph. তারা গ্রাফ ইউজ করছে। এবার চলেন আমরা ট্রায়াঙ্গুলার গ্রাফ দেখি। Triangular graph. Triangular graph. That's a triangular graph. তারা একটা গ্রাফ ইউজ করছে। গ্রাফ itself is a noun. ওকে, আপনি আবার আপনাকে প্রবলেমটা আমি সলভ করে দিচ্ছি। আপনার কাছে মনে হতে পারে স্যার নাউন কোনটা? ট্রায়াঙ্গুলার গ্রাফ নিজেই তো নাউন। আবার নিচে দেওয়া আছে ট্রায়াঙ্গুলার গ্রাফ, আবারও দেওয়া আছে ট্রায়াঙ্গুলার গ্রাফ। show up on the triangular graph, আবার ইউজ করা আছে triangular graph. See the word triangular graph, আবার ইউজ করা আছে নিচে on the graph. আমাদের উত্তর কোনটা? গ্রাফ। কেউ যদি ট্রায়াঙ্গুলার লিখতে চায় তার আগে কোনো প্রবলেম নাই, উত্তরে ট্রায়াঙ্গুলার গ্রাফও লেখা আছে আবার গ্রাফও লেখা আছে। ওকে, আমরা আমাদের উত্তরটা জেনে ফেললাম। আবার একটু বিষয়টা বুঝিয়ে দিই। এই বাক্যটা আছে প্যাসিভে, বাট প্রশ্নে এখানে এটা অ্যাক্টিভ করছে।
এখানে all the water turtles and all the water turtle cluster in the lower part of triangular graph এটা অ্যাক্টিভ করছে। তারপরে show up এটাও অ্যাক্টিভ করছে, show up on triangular graph এটা অ্যাক্টিভ করছে। সি খুব চরম ভাবে উনি প্যারাফ্রেজটা মানছে, এটা প্যাসিভ ওটা অ্যাক্টিভ। আমাদের উত্তর হচ্ছে না ট্রায়াঙ্গুলার গ্রাফ অথবা গ্রাফ। নেসেসারি ফর কম্পেয়ারিং দি ইনফরমেশন গুলো কম্পেয়ার করার জন্য। ট্রায়াঙ্গুলার গ্রাফ, দ্যাটস ইম্পর্টেন্ট। ট্রায়াঙ্গুলার গ্রাফ ইউজ করছে তারা। হোয়াট ডিড দে ইউজ? ট্রায়াঙ্গুলার গ্রাফ, ইটস এ গ্রাফ। তারপর এটা যাই আমরা আউটকাম। আউটকামের পাশে লিখে রাখেন রেজাল্ট, রেজাল্ট লিখবেন, রেজাল্ট, রেজাল্ট। হ্যাঁ, তাহলে এই যে এইভাবে আমরা ভোকাবুলারি শিখবো। আউটকাম এর মানে কি, ডিকশনারিতে যাব আউটকাম, তখন আমরা একটা নতুন ভোকাবুলারি শিখবো। Land tortoises were represented by a tense dash of points towards the top. দেখেন এই বাক্যটা কিন্তু প্যাসিভ করছে, একেবারে সবগুলা কেমন যেন একই অর্ডারে করছে। Land tortoises সাবজেক্ট, were represented এটা ভার্ব, এটা সাবজেক্ট। Tortoises were represented মানে যারা জমিতে থাকে ওদেরকে টোটাস বলে। ওদেরও তো হাড়গুলোকে মাপছে, হাড় থেকে মাপ নিল মানে হাড্ডি থেকে মাপ নিয়ে গ্রাফের উপরে ফেলছে। গ্রাফের কোন জায়গায় ওরা পড়ে? were represented এটা কিন্তু প্যাসিভ। tortoises are represented, land tortoise গুলোকে দেখা গেল by a tense of points। এটা একটু মজা বুঝছেন ওকে, a tense of points, a tense of points। এখানে আ বলছে, বাই বলছে, ডেন্স হলো অ্যাডজেক্টিভ, এখানে একটা নাউন হবে। হ্যাঁ, বাইরও প্রিপোজিশন আপনি লিখেন, প্রিপোজিশনের পরে নাউন হয়, আর পরে কমন নাউন হয়, আবার অফ পয়েন্টসও আছে। এগুলো দিলে অনেক সময় বাই প্রিপোজিশনের মাঝখানে দুইটা প্রিপোজিশন থাকলে, বাই অফ এরকম থাকলে আইএলসে শুধু দুই একটা জায়গায় সিনোনিম চেঞ্জ করে, আর কিছু চেঞ্জ করে না। তাহলে আমাদেরও দরকার হলো পয়েন্টস খুঁজে বের করা, অফ পয়েন্টস খুঁজে বের করা। অফ পয়েন্টসের জায়গায় ইন পয়েন্টস থাকতে পারে, দ্যাটস ওকে, আপনি এটা চিন্তা করে রাখবেন যে অফ পয়েন্টসের জায়গায় ইন পয়েন্টসও হতে পারে। দরকার হচ্ছে টেন্স। ডেন্স মানে ঘন ঘন ঘন, ডেন্স মানে হলো ঘন। তাহলে জমিতে যে কচ্ছপগুলো থাকে ওই কচ্ছপগুলোর হাড়ের মাপগুলো পয়েন্টস তৈরি করলো, অফ পয়েন্টস। আর ডেন্স ঘন, ঘন পয়েন্টসের কি তৈরি করলো? বিন্দুর কি তৈরি হলো? একটা কোথায় তৈরি হলো জায়গাটা উল্লেখ করা আছে, টুয়ার্ডস দ্য টপ। টপ মানে কি? টপ মানে হলো টপার ওরকম না, টপ মানে হচ্ছে এই যে এই ট্রায়াঙ্গুলার গ্রাফের উপরের অংশ। জমিতে থাকলে উপরের অংশে ওরা বিন্দু 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 দিয়ে কি তৈরি করলো? ডেন্স মানে ঘন, ঘন বিন্দুর কি তৈরি হলো এখানে? ট্রায়াঙ্গুলার গ্রাফ, TORTOIS, টোটাস এক্সপেরিমেন্ট, দেখি পাই কিনা আমরা। Tortoise experiments, triangular graph paper, triangular graph tortoise experiments, tortoise experiments. Not sure about it, আছে কিনা ট্রায়াঙ্গুলার গ্রাফের, হয়তো এটা রেজাল্ট আকারে এখনো দেয় নাই। হ্যাঁ, tortoise এটা হতে পারে, হ্যাঁ হয়তো উপরের দিকে একটা নিচের দিকে একটা। 3D triangular mesh and its matrix triangular graph, না এভাবে দেওয়া নাই। সবকিছু গুগলে নাই, কিছু কিছু জায়গায় হয়তো আপনি অরিজিনাল এক্সপেরিমেন্ট সম্বন্ধে জানতে চাইলে তখন এটা যে আর্টিকেলটা যেখান থেকে নেওয়া হয়েছে ওখান থেকে কিনে পড়লে আপনি বুঝতে পারবেন। আচ্ছা, দেখি এবার আমরা ডেন্স অফ পয়েন্টস। তাহলে আমরা অফ পয়েন্টস খুঁজি, আগে আও খুঁজি, ডেন্সের জায়গায় এটা সিনোনিম পাবো আমরা, মাঝখানে অফ পয়েন্টস এর আগে যেটা হবে ওটা আমার উত্তর, চয়ন খুঁজি গিয়া দেখি আমরা তারপরেই পাবো। ওকে, land tortoises. All the land tortoise species formed a tight cluster of points in the upper part of the triangle. Upper part of the triangle এর পরিবর্তে তো লেখা আছে, কি লেখা আছে? upper part of the triangle এর জায়গায় দেওয়া আছে কি বলেন তো? towards the top, towards the top। upper part of the triangle মানে হলো towards the top। of points এটাও আছে,
ডেন্স এটার সিনোনিম আছে। এর আগে ডেন্স অপয়েন্টস এর আগে কোন ওয়ার্ডটা যায় দেখি আমরা, চলেন দেখি অপয়েন্টস আছে কিনা। ইয়াস, অপয়েন্টস আছে, আও আছে, বুঝছেন? ওকে, আও আছে, অপয়েন্টসও আছে। ডেন্সের পরিবর্তে কোন শব্দটা আছে? সবাই বলেন টাইট। টাইট শব্দটা আছে। আর মাঝখানে কোন ওয়ার্ডটা যায়? আপনারা সবাই পারবেন হোপফুলি। বলেন উত্তর কি? ক্লাস্টার স্যার। ক্লাস্টার। ক্লাস্টার স্যার। একেবারে সহজ করে দেওয়া আছে না, বুঝছেন? ওকে, চরম কিন্তু এই প্রশ্নেতে এরকম করে দেওয়া থাকে, শুধু কি একটাতে না, এটা কিন্তু প্যাসেজ 3 এবং প্যাসেজ 3 কিন্তু 9 এর প্যাসেজ 3 সবগুলোই কিন্তু কঠিন, তারপরেও কিন্তু কঠিন না। আরো মজার একটা বিষয় দেখায় আপনারা। অল দ্য ল্যান্ড tortoise স্পিসিস, এটা সাবজেক্ট, এর ভার্ব কোনটা বলেন? ফর্মড। এটা অ্যাক্টিভ ভার্ব সেন্টেন্স আর প্যাসিভ ভার্ব সেন্টেন্স? প্যাসিভ আর অ্যাক্টিভ? স্পিসিস ফর্মড, এটা অ্যাক্টিভ। অ্যাক্টিভ। জি, আর কোশ্চেনে কি দেওয়া? কোশ্চেনে কি দেওয়া বলেন? Passive. কোশ্চেনে প্যাসিভ দেওয়া। দ্যাটসটা কি? where represented. দ্যাটসটা কি? ওকে, হ্যাঁ, বুঝছেন? ওকে, আমাদের উত্তর আমরা পেয়ে গেলাম। উত্তর হচ্ছে ক্লাস্টার। তারপরের প্রশ্নে আমরা চলে যাব। সাঁইত্রিশ নম্বরটা, 36 হয়ে গেল, 37 নম্বরটা। The same data was collected from some living dash species, আচ্ছা, from some living species and added to the other result. এবার আপনাকে আমি গ্রামার দিয়ে বিষয়টাকে সহজ করে দিচ্ছি। ওকে, এখন বাক্যের সাবজেক্ট হলো ডাটা, ডাটা। এ বাক্যের ভার্ব হলো was collected, এটা ভার্ব। তাহলে অর্থ আমরা করি, আবার বিভিন্ন রকম মাপ, 3টা করে মাপ হাট থেকে collected, বা একটা মাপ যেটাই হোক না কেন, was collected। হয়তো 3টা মাপের মধ্যে একটা ছিল জমির যেগুলো থাকে, একটা যেগুলো পানিতে থাকে, আর একটা যেটা জমি আর পানি যেখানে দূরেতে থাকে। তো ডাটা ওয়াজ কালেক্টেড, ডাটা কালেক্ট করা হলো। প্যাসিভ কিন্তু বাক্যটা। ফ্রম এর নিচে দাগ দেবেন, দাগ দিয়ে লেখেন প্রিপজিশন। এবার আমাকে আপনারা একটু খুশি করেন, প্রিপজিশনের পরে কি হয় বলেন তো? Noun. নাউন হয়। সে নাউনটা কোনটা? সে নাউনটা কোনটা? ফ্রম সাম লিভিং কোনটা বলেন? ফ্রম সাম স্পিসিস। আচ্ছা, পারছেন আপনারা। প্রিপজিশনের পরে হয় নাউন, সে নাউনটা হলো স্পিসিস। আর নাউনের আগে যে শব্দটা বসে তার নাম কি বলেন? স্যার অ্যাডজেক্টিভ। তাহলে এখানে অ্যাডজেক্টিভ হবে, এখানে একটা অ্যাডজেক্টিভ হবে। এটা একটা গ্রামার। এই গ্রামারটা আপনাকে উত্তর পেতে খুব সাহায্য করবে। হ্যাঁ, অ্যাডজেক্টিভ। এই লিভিংটাও কিন্তু একটা অ্যাডজেক্টিভ, সামও কিন্তু অ্যাডজেক্টিভ। তাহলে এখানেও কি বসবে? একটা অ্যাডজেক্টিভ। স্পিসিস, এই স্পিসিস গুলোকে কি নামে ডাকা হয়? এগুলো কি ধরনের স্পিসিস? ডার্টি স্পিসিস, ওকে, ওল্ড স্পিসিস, ক্রুয়েল স্পিসিস, এরকম একটা ওয়ার্ড আমরা ইউজ করব। রাইট? গ্রামারটা আপনারা আবার বুঝিয়ে দিই আমি। ফ্রম হলো প্রিপজিশন, প্রিপজিশনের পরে নাউন হয়। এখানে এ বা এন নাই, সাম বলছে, তাহলে নাউন কারে বুঝাইলো? নাউন হলো স্পিসিস। নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, এখানে একটা অ্যাডজেক্টিভ হবে। এটা লিখে রাখবেন, প্রত্যেকটা কথা আপনি লিখবেন, বাসায় যখন পড়বেন তখন আপনি এগুলো মিলাবেন, প্রত্যেকটা কথা বুঝবেন, 100% বুঝবেন। ডাটা কালেক্ট করা হলো, কার থেকে ডাটা কালেক্ট করা হলো? স্পিসিস থেকে। কিছু স্পিসিস, ওই স্পিসিস গুলো কি ধরনের স্পিসিস? আগলি, বিউটিফুল, ক্রুয়েল, নাইস, হাংরি, কি ধরনের? একটা অ্যাডজেক্টিভ হবে। এবং ডাটা কালেক্ট করে ডাটাগুলোকে আবার অ্যাড করছে অন্যান্য রেজাল্টের সাথে। তাহলে আমরা স্পিসিস খুঁজি, স্পিসিস স্পিসিস খুঁজে বের করি আমরা। চলেন আমরা স্পিসিস খুঁজে বের করি। স্পিসিস স্পিসিস স্পিসিস। আচ্ছা, গণহারে না পড়ে, খুব জোরে জোরে স্ক্যানিং না করে, আমরা স্পিড রিডিং না করে, টিচার সাইমনের পরামর্শ হচ্ছে নর্মাল স্পিডে পড়ে যাব, যতটুকু পড়ছি। And the water turtle cluster in the lower part of the triangular graph. There was no overlap except when they added some species. Some পেয়ে গেলাম, some তো সরাসরি আছে, তার মানে স্পিসিস এর আগে some তো দেওয়াই আছে, ওটা হচ্ছে না। That is spent time both in water and on land. Sure enough, these amphibious species show up on the triangular graph
approximately halfway between the wet cluster of sea turtles and the dry cluster of land tortoises. আচ্ছা, তাহলে আমরা এই লাইনটা ভালো করে পড়বো। এই লাইনটা শিওর এনাফ মানে হলো শিওরলি। শিওরলি কে আপনি শিওর এনাফ বলবেন, রিয়েলি কে ফর রিয়েল বলবেন। এটা গ্রামার। শিওর এনাফ, ওকে, শিওরলি লেখার সময় ইউজ করতে পারবেন। রিয়ালি কে ফর রিয়াল বলবেন, এটা খুব কমন একটা ইংলিশ। হ্যাঁ, ফর রিয়াল, ফর রিয়াল, সত্যি। শিওর এনাফ, ওকে। দিস অ্যাম্ফিবিয়াস স্পিসিস, এখানে সাবজেক্ট হলো স্পিসিস। স্পিসিস যেহেতু সাবজেক্ট, এটা নাউন, এর নিচে দাগ দিয়ে রাখেন, এটা নাউন অবলিক সাবজেক্ট। আইএলটিএস এর ভাষায় সাবজেক্ট আর অবজেক্ট নেই, নাউন। নাউন সাবজেক্ট। স্পিসিস এর আগের যে শব্দটা, সেটা কোন পার্ট অফ স্পিস? আপনারা আমাকে সবাই বলতে পারবেন আশা করি। বলেন, স্পিসিস অ্যাম্ফিবিয়াস শব্দটা কোন সাবজেক্ট? Adjective. অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। এই স্পিসিস গুলো শো আপ মানে হচ্ছে দেখা যায়, স্পিসিস, স্পিসিস, স্পিসিস। অন দ্য ট্রায়াঙ্গুলার গ্রাফ, ট্রায়াঙ্গুলার গ্রাফে কোন জায়গায়? অ্যাপ্রক্সিমেটলি মানে বলেন অ্যাবাউট, অ্যাবাউট কতটুকু জায়গাতে? Wow. হাফওয়ে, Halfway. মাঝখানে, মাঝখানে। ওকে, ডান। ওকে, তাহলে আমাদের উত্তর বলেন, উত্তর কি হবে? কি বসাবো আমরা? Halfway. ওই মিয়া, এখানে লিভিং এর স্পিসিস এর আগে কোন শব্দটা ইউজ করবো আমরা? Ambitious, ambitious, আমার সাথে বলেন অ্যাম্ফিবিয়াস। ওকে, Amphibious. amphibious, or amphibious. Amphibious, আচ্ছা, উচ্চারণ শুনে আপনাদেরকে, শোনে না? Amphibious. amphibious, Amphibious. অ্যাম্ফিবিয়াস। হ্যাঁ, অ্যাম্ফিবিয়াস হচ্ছে উচ্চারণটা। হ্যাঁ, Amphibious. amphibious, Amphibious. শোনেন, Amphibious. Amphibious. অ্যাম্ফিবিয়াস, Amphibious. Amphibious. অ্যাম্ফিবিয়াস। Amphibious. অ্যাম্ফিবিয়াস মানে কি? যেটা জলে এবং স্থলে চড়ে। বাংলায় ওকে বলে উভচরী, বুঝছেন? ওকে, রিলেটিং টু লিভিং ইন অর সুটেড ফর বোথ ল্যান্ড অ্যান্ড ওয়াটার। জমিতেও চলতে পারে, থাকতে পারে, পানিতেও থাকতে পারে। অ্যান অ্যাম্ফিবিয়াস ভেহিকল, কিছু বাস আছে পানিতেও চলতে পারে। Amphibious. Amphibious. কিছু বাইক আছে, ধুম ছবিতে আছে। হ্যাঁ? না ব্যাং ব্যাং, আমি ছবিটার নাম আসলে জানি না। ওকে, রিলেটিং টু লিভিং, লিভিং ইন, রিলেটিং টু লিভিং ইন অর সুটেড ফর বোথ ল্যান্ড অ্যান্ড ওয়াটার। Amphibious. Amphibious. এটা আমাদের অ্যাডজেক্টিভ। তাহলে আমাদের এখানে উত্তরটা কি? কালেক্টেড ফ্রম সাম লিভিং, কি ধরনের স্পিসিস? উত্তর হচ্ছে অ্যাম্ফিবিয়াস, অ্যাম্ফিবিয়াস। আচ্ছা, পরের লাইন দেখি। এটা প্যাসিভ, ওখানে অ্যাক্টিভ করা। আউটকাম, আউটকাম মানে আমরা এর আগেও শিখলাম, একটু আগে যখন শিখছি আউটকাম মানে রেজাল্ট। আবার আউটকাম পাচ্ছি, আবার আউটকাম পাচ্ছি, মুখস্থ করব না। 3 বার আউটকামের মিনিংটা আমি ডিকশনারিতে দেখে নেব। রাইট, এখানে যে মিনিংটা যায় শুধু দেখে নেব, দেখে নেব, অটোমেটিক্যালি আমার মিনিংটা মুখস্থ হয়ে যাবে। এটা সাবকনসিয়াসলি, মুখস্থ না করার ট্রাই করবেন, এমনি দেখবেন অটোমেটিক্যালি মুখস্থ হয়ে যায়। এটাকে বলে সাজেস্টোপেডিক টিচিং মেথড বা লার্নিং মেথড। হ্যাঁ, the points for these species turned out to be positioned. Position মানে হচ্ছে অবস্থান করে। about, about এর সিনোনিম আপনাদেরকে আমি বহুত শিখাইছি, বুঝছেন? ওকে, about, রাইট? ওকে, about, about এর সিনোনিম গুলো। ওকে, বলেন about এর সিনোনিম গুলো আমাকে একটু বলেন তো কেউ একজন। about এর সিনোনিম গুলো কি কি? Almost, around, approximately, Approximately, around, right? Okay, almost, just হয় না, just তো কাছাকাছি যায়। Okay, about, about এখানে। আর আমরা ফর্মাল কিছু ভোকাবুলারি ইউজ করব এখানে। হ্যাঁ, ফর্মালের বাইরে কিছু ইউজ করব না। সেই হিসেবে আমি আপনাদেরকে আবারও দেখাই দিচ্ছি যে ওয়ার্ডগুলো আপনি ইউজ করবেন। হ্যাঁ, ওকে, টাস্ক 1 এর ইন্ট্রোডাকশনে আই দিয়ে শুরু হয়। ইন্ট্রোডাকশন, 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 introduction, yeah, introduction. About, approximately, around, more or less. এগুলো খুব ফর্মাল, এগুলো ব্যবহার করলে কোনো ভুল নাই। আর অন্যগুলোতে
নন ফর্মাল হতে পারে, মানে ইনফর্মাল হতে পারে। যেগুলো একেবারে শিওর আমরা ওগুলো জানছি, এ কটাই আপনি জানবেন, এগুলো ইউজ করবেন। এর বাইরে আপনি ইউজ করেন না ওকে রাইটিং করার সময়। স্পিকিং এটা হচ্ছে অল অ্যাবাউট কমিউনিকেশন, স্পিকিং এর সবকিছু জায়েজ। about, approximately, round, more or less, এই শব্দগুলো আপনি ইউজ করবেন। হ্যাঁ, about, approximately। তাহলে আপনি ধরে নিতে পারেন, বুঝছেন, ওকে এই প্রশ্নকর্তা যেহেতু অ্যাবাউট ইউজ করছে, সে ওখানে কি ইউজ করবে? approximately, around, more or less, এগুলো ইউজ করবে। The points of these species মানে হলো উভচরী যে প্রাণীগুলো, amphibious species, তাদেরও তো পয়েন্টস আছে, তারাও তো ট্রায়াঙ্গুলার গ্রাফে ওদের পয়েন্ট পড়বে, তাই না? এটাকে ট্রায়াঙ্গুলার গ্রাফে কোন জায়গায় পড়বে ওদেরটা দেখি আমরা। জমিতে থাকলে পরে উপরে, পানিতে থাকলে পরে নিচে, আর জমি আর পানিতে থাকলে কই পড়তে পারে? মাঝখানে পড়তে পারে। তাহলে আমরা দেখব পজিশন, পয়েন্টস, সাবজেক্ট, পয়েন্টস, turned out to be position, তাদের পয়েন্ট গুলো পড়ে about, প্রায়, কোন জায়গায়? আপ দ্য ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলের কোন জায়গাতে? ট্রায়াঙ্গেলের কোথায় পড়ে? ট্রায়াঙ্গেলের নিচে, ট্রায়াঙ্গেলের উপরে, ট্রায়াঙ্গেলের কোণায়তে, মাঝখানে, কোথায়? আমরা এই যে approximately, about, এগুলা দেখবো। ওকে, আশা করি আমরা পেয়ে যাবো। চলেন আমরা দেখি কোথায় আছে। Sure enough, this amphibious species show up on the triangular graph. বাহ, পেয়ে গেলাম। approximately তো about পেয়ে গেলাম, এরপরে কোনটা যায় বলেন? approximately কোন জায়গায়? halfway, approximately halfway। আমার কাছে মনে হচ্ছে halfway। আপনাদের কাছে কি মনে হয় বলেন? approximately পরে কোনটা উত্তর হবে বলেন? approximately পরে halfway between wet cluster and dry cluster, মানে ভেজা এবং শুকনা, রাইট, ওকে, এই দুইটার মাঝখানে তারা পড়ে। approximately জায়গায় প্রশ্নে কোন শব্দটা দেওয়া আছে? প্রশ্নে দেওয়া আছে about। আমাদের উত্তর হচ্ছে halfway। ক্লাস্টার অর্থ নাকি? ক্লাস্টার মানে হচ্ছে আপু গুচ্ছ। ক্লাস্টার, আপনাদেরকে আমি সেদিন ক্লাস্টার দেখাইছিলাম। হোয়াট ইজ ক্লাস্টার? দ্যাটস আ ক্লাস্টার, অনেকগুলো একসাথে পড়ে। আপনাকে আরো ভালোভাবে বোঝাইতে পারবো, ক্লাস্টার বম। ক্লাস্টার একসাথে অনেকগুলো, এই যে দেখেন একটার মধ্যে কতগুলা বোমা, প্রত্যেকটা একটা আলাদা বোমা, ক্ষুদ্র বোমা। আরো ভালোভাবে দেখাইছিলাম আপনাকে আমি ক্লাস্টার ফায়ারওয়ার্ক। হ্যাঁ, ফায়ারওয়ার্ক, হ্যাঁ, ফায়ারওয়ার্ক, ক্লাস্টার ফায়ারওয়ার্ক। হ্যাঁ, দ্যাটস ইউজ ক্লাস্টার। আপনার কাছে মনে হয় এতগুলো করে মারছে, আসলে এতগুলো মারে নাই, মারছে একটা, বুঝছেন, ওকে একটাই গিয়ে পরে 4-5টা রাস্তা করে হয়। যে একটা মারে, দ্যাটস কল ক্লাস্টার। ডান। তারপর লাস্টেরটাই চলে যাই আমরা। বোনস, পি, কোয়েন্স, তে, টি অ্যান্ড পি, তালাম, পায়েন্সিস, বেশ কঠিন নাম। ওয়ার এক্সামিন ইন আ সিমিলার ওয়ে অ্যান্ড দ্য রেজাল্টস অ্যাডেড আউটকাম। কিওয়ার্ড কিন্তু পেয়ে গেছি, যে বোনস, এগুলো যেখানে আছে তারপরে, আর সিরিয়াল মেনটেন করে পরে পাবো আউটকাম, আবার আউটকাম পেয়ে গেলাম, প্রয়োজনে আবার ডিকশনারি লিখে নেবো, তাতে আমার মিনিংটা ক্লিয়ার হয়ে যায়। The position of points indicated that both these ancient creatures were, okay, এখন position, subject, indicated, points, position of the points indicated, মানে এই যে এগুলোর হাড়গুলোকে গবেষণা করছে একইভাবে, এবং রেজাল্টকে অ্যাড করছে।
পরে হাড়গুলো যাবে কোথায়? যাবে হচ্ছে ইসের মধ্যে, আমাদের ট্রায়াঙ্গুলার গ্রাফে। গ্রাফের কোন জায়গায় যাবে দেখি আমরা। দ্য পজিশন অফ দ্য পয়েন্টস ইন্ডিকেট, এদের পয়েন্টস গুলোর পজিশনটা কোথায় ছিল? হয়তো উপরে ছিল, নাহলে মাঝখানে ছিল, অথবা নিচে ছিল। উপরে থাকলে ছিল ল্যান্ডের, নিচে থাকলে হয় পানির, আর মাঝখানে থাকলে হলো উভচরী। দেখি the position of points indicated, position indicated, একটা বাক্য শেষ, কিন্তু আপনি কিন্তু দাগ দিবেন এইভাবে। এটা সাবজেক্ট 1, এটা ভার্ব 1, পজিশন ইন্ডিকেটেড, তাই না? এদের হারের পজিশন গুলো শো শো শো। নতুন বাক্য, নতুন বাক্য হচ্ছে both these ancient creatures, creatures হলো সাবজেক্ট, ancient মানে হলো প্রাচীন, প্রাচীন creature কই পাইলো? ওদের হাড় পাইছে, হাড়, ওদের হাড় নিয়ে গবেষণা করছে। দিস মানে দুটা, ওই যে কারণে এখানে দুইটা আছে, দুইটা বোনস। এই দুটা প্রাণী, ওদের হাড়, হাড় দেখে বোঝা গেল এই প্রাণীগুলো কোথাকার প্রাণী ছিল? ওয়ার, এরা ল্যান্ড টর্টাস ছিল নাকি সি টার্টল ছিল? চয় আমরা খুঁজে বের করি। বোন কিওয়ার্ড, বোন মানে এই যে পেয়ে গেছি বোন, কেমন যেন পেয়ে যাই সাথে সাথে। দ্য বোনস অফ পি ব্লা 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 লিভ আস ইন নো ডাউট, দেয়ার পয়েন্টস, তাও পেয়ে গেলাম আমরা। আর অন দ্য গ্রাফ, তাদের পয়েন্টস গুলো গ্রাফেই পড়বে। আর রাইট ইন দ্য থিক অফ দ্য ড্রাই ক্লাস্টার, ড্রাই ক্লাস্টারের উপরে পড়লো। হ্যাঁ, বোথ দিস ফসিলস, ফসিলস মানে হলো এনশিয়েন্ট ক্রিচার্স, এনশিয়েন্ট অ্যানিমালস ওয়ার ড্রাইল্যান্ড টর্টাসেস, আমরা পেয়ে গেলাম তো। বোথ দিস ফসিলস ওয়ারও আছে, ড্রাইল্যান্ড টর্টাস কিন্তু দুইটা ওয়ার্ড, ড্রাইল্যান্ড কিন্তু একটা, আর টর্টাস হলো আরেকটা। বোথ দিস ফসিলস, এবার আপনি খেয়াল করেন, ফসিলস হলো আপনার সাবজেক্ট, ভার্ব হলো ওয়ার। এই ফসিল গুলো কোথাকার প্রাণী ছিল? ওটা হচ্ছে জমির প্রাণী ছিল, শুকনা জমির, ড্রাইল্যান্ড টর্টাসেস। ফসিলস, খেয়াল করেন, ও ফসিল লিখছে প্যাসেজে, প্রশ্নকর্তা ফসিল না লিখে লিখছে এনশিয়েন্ট ক্রিচার্স। এনশিয়েন্ট ক্রিচার্স মানে কি? ফসিল, অনেক আগে যেগুলো মারা গেছে, এখন ওগুলো তো নাই, ওগুলোর কোন জিনিসটা আছে? বলেন ফসিলাস, ফসিলস, পরে ওয়ার আছে। হ্যাঁ, প্রশ্নেও কেমন যেন ওয়ার আছে, কেমন যেন সব মিলে যায় আমাকে, তাই না? আপনাদের সাথে করতে গেলে পরে ওয়ারের পরে কি দেওয়া আছে? ফসিল গুলো কোথাকার? ড্রাইল্যান্ড টর্টাসেস, ড্রাইল্যান্ড টর্টাসেস, ড্রাইল্যান্ড টর্টাসেস, আমাদের দিলে উত্তরটা হয়ে যাচ্ছে। ফসিলস আর ড্রাইল্যান্ড টর্টাসেস। বলেন উত্তর কি? বোথ দিস ক্রিচার্স ওয়ার, দিস এনশিয়েন্ট ক্রিচার্স ওয়ার, কি হবে বলেন তো? Dryland. ড্রাইল্যান্ড টর্টাসেস, ড্রাইল্যান্ড টর্টাস দিলে আমাদের উত্তরটা হয়ে হয়ে গেল তো তারে ভাইয়া। আমি তো বললাম ড্রাইল্যান্ডের সাথে মাঝখানে দাওয়াতে ওটা কি একটা ওয়ার্ড হবে এটা। হ্যাঁ, ও আচ্ছা, ঠিক আছে। ড্রাইল্যান্ড টর্টাসেস, ড্রাইল্যান্ড টর্টাসেস, ড্রাইল্যান্ড টর্টাসেস, ড্রাইল্যান্ড মাঝখানে হাইফেন দাওয়াতে একটা, ড্রাইল্যান্ড টর্টাসেস, ড্রাইল্যান্ড টর্টাসেস। ভাইয়া তাহলে দুইটা হলো না, ড্রাইল্যান্ড একটা ওয়ার্ড আর টর্টাসেস একটা ওয়ার্ড। ইয়াস, আমরা এখানে দুটো ওয়ার্ড লিখতে পারবো, দুটো ওয়ার্ড লিখতে পারবো।